আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহির যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ। রমাদানুল মুবারকের আজ নবম রমজানের ইফতারের আগ মুহূর্তে জুমাবার অনেকেই ফ্রি আছেন, তাই বর্তমান সময়ের অত্যন্ত বেদনা বিধুর যে ঘটনা আমাদের মাঝে সংঘটিত হতে যাচ্ছে সেটা হচ্ছে পাক আফগান যুদ্ধ। অনেকে এটাকে পাকিস্তান ও আফগানিস্তানের যুদ্ধ বলে, মানে পাকিস্তানের জনগণ এক পক্ষে, আফগানিস্তানের জনগণ আরেক পক্ষে, দুই মুসলিম দেশের যুদ্ধ হিসেবে আখ্যায়িত করতে চায়। আমি এটাকে ওভাবে আখ্যায়িত করতে চাই না, বরং এটা হচ্ছে পাক আর্মি ও ইমারতে ইসলামী আফগানিস্তানের তালেবানদের মধ্যকার যুদ্ধ। পাক আর্মির সাথে কিন্তু পাক জনগণ নেই, তাই বলা যায় পাকিস্তানের জনগণ থেকে বিচ্ছিন্ন সেনাবাহিনী এবং আফগানিস্তানের ইমারতে ইসলামিয়ার সৈনিকদের মাঝে যে যুদ্ধ চলছে, এখানে এক একজনকে দোষারোপ করার চেষ্টা করে। আমাদের আজকে দেখলাম একজন ইসলামিক লেখক, তিনি লেখছেন যে আমেরিকা পাকিস্তানের পক্ষে আর ভারত আফগানিস্তানের পক্ষে, আমরা কোন দিকে যাব? একই ঘটনা তো 1971 হয়েছে। আমেরিকা পাকিস্তানের পক্ষে ছিল, ভারত মুক্তিযুদ্ধের পক্ষে ছিল বাহ্যিকভাবে। তো তখন কোন পক্ষে ছিলেন ওই ভদ্রলোকরা তখন হয়তো একটা পক্ষ বলে মনোবেশ করেছে। এখানে আমাদের মূল বিষয় হচ্ছে কে কোন পক্ষ নিচ্ছে, কে কোন স্বার্থে নিচ্ছে সেটা পরে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কে সঠিক আর কে বেঠিক, কে অন্যের প্রক্সি হয়ে যুদ্ধ করছে আর কে নিজেকে আত্মরক্ষার জন্য অস্ত্র হাতে নিতে বাধ্য হয়েছে। আপনি যদি বলেন সরকার, সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন, আমাদের দেশের হিসাবে যদি আমরা বলি, তারা যদি কাউকে হত্যা করতে আসে তখন কি বলবেন যে আইনের লোককে আইনে কাজ করতে দাও, অন্যায়ভাবে হত্যা করলো? এই আইনের কথা বলে, এই নীতি কথা বলেই কিন্তু বিগত ফেসিবাদকে দীর্ঘ 17 বছর পর্যন্ত সুযোগ করে দেওয়া হয়েছে। এখনও দেশে নতুন ফেসিবাদকে শক্তি যোগাচ্ছে এই সমস্ত আইনের নামে বেআইনি কথাবার্তা দিয়ে। মূল কথা হচ্ছে ইমারতে ইসলামী আফগানিস্তান এবং তালেবান সরকার একমাত্র পৃথিবীতে শরিয়া প্রতিষ্ঠাকারী এবং মুসলমানদের প্রতিনিধিত্বকারী সরকার। তারাই একমাত্র নিজেদের প্রবৃত্তি খায়েশাতে বিসর্জন দিয়ে আল্লাহ সন্তুষ্টির জন্যে শরিয়া কায়েম করেছে এবং শরিয়ার অধীনে নিজেকে আত্মসমর্পণ করেছে। সুতরাং তাদের সাথে যারা মানবরচিত আইনে এবং বিভিন্ন পশ্চিমা সভ্যতাকে আঁকড়ে ধরেছে, তাদেরকে তুলনা করা এটা বোকামি ছাড়া কিছুই নয়। তো এখানে যে কথাটা আমি বলতে চাচ্ছি, অত্যন্ত খেয়াল করলে দেখবেন পাকিস্তান প্রথমে আজ থেকে 2 মাস আগে যখন হামলা করছে, 2-3 মাস আগে, প্রায় 3 মাস আগে, তখন ইরান এবং ইসরায়েলের সাথে টানটান উত্তেজনা ছিল, যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই মুহূর্তে ট্রাম্প ঘোষণা দিয়েছে যে তার বাগরাম ঘাঁটি প্রয়োজন, সে বাগরাম ঘাঁটি নিবে। আমেরিকার সেই মন্ত্রণালয়ের লোকজন, ডিফেন্সের লোকজন, সেনাবাহিনীর লোকজন এসে তালেবান সরকারের কাছে বাগরাম ঘাঁটি দাবি করেছে। তালেবান স্পষ্টভাবে অস্বীকৃতি জানানোর পরে পাকিস্তান হামলা করে। জানানোর সাথে সাথে কিন্তু হামলা হয় না, জানানোর পরে আফগানিস্তানে যে সমস্ত পাকিস্তানি এবং আমেরিকার দালালরা আছে, যারা এদের দালালি করেছে বিগত সময়ে, তারা মিত্রের সাথে পাকিস্তানের বৈঠক হয়েছে। তৃতীয় দফায় আমরা দেখলাম যে পাকিস্তান বিমান হামলা করেছে। আপনাকে মাথায় যদি মগজ থাকে, গিলু থাকে, আপনাকে চিন্তা করতে হবে। পাকিস্তান বিমান হামলা করতেছে বেসামরিক লোকজনের উপরে, নিরীহ জনগণের উপরে, সাধারণ মানুষ মারা যাচ্ছে। তারা প্রথমে বিমান হামলা করতেছে,
তাদের প্রতিরোধে আফগানিস্তান শুধুমাত্র পাকিস্তানি সেনাবাহিনীকে টার্গেট করে হামলা করতেছে। তো কোনটা যুদ্ধ আর কোনটা জঙ্গিবাদ, কোনটা সন্ত্রাসী, কোনটা জিহাদ, কোনটা জুলুম আর কোনটা মাজলুমের পক্ষ থেকে প্রতিশোধ, সেটা তো আপনাকে বুঝতে হবে। আপনি পক্ষ অবলম্বন করতে পারছেন না, সেটাকে আপনাকে চিন্তা করতে হবে। তাকে কে হক কে বাতিল, কে সঠিক কে বেঠিক, এটা আপনাকে যাচাই বাছাই তো করতে হবে। তো আমরা যদি দেখি বাগরাম ঘাঁটিটা ইরানের সাথে যুদ্ধ করার জন্য আমেরিকার প্রয়োজন। আমেরিকা যখন ইরানকে টার্গেট করে, তো ইরানে হামলা করতে হলে ইরানের পক্ষে আগেও আফগানিস্তান দাঁড়িয়েছে, এখন আবার আফগানিস্তান থাকার ঘোষণা দিয়েছে। তো তখন এই উত্তেজনা মূল মুহূর্তে পাকিস্তান হামলা করে বসছে, অর্থাৎ এই হামলা করে আফগানিস্তানকে বাধ্য করার চেষ্টা করছে তারা যেন বাগরাম ঘাঁটি আমেরিকাকে দিয়ে দেয়, সমঝোতায় আসে। সমঝোতায় আসলো না, দীর্ঘদিন চলে গেল। নতুনভাবে আবার ইরানের সাথে আমেরিকার উত্তেজনা তৈরি হলো। এই উত্তেজনার মুহূর্তেই আপনি দেখেন মিডিয়ায় ইরানের সাথে উত্তেজনা নিয়ে আলাপ চলছে যে ইরানের সাথে আমেরিকার যুদ্ধ হবে, ইরান ছাড় দিবে না, ইরান হুঙ্কার দিচ্ছে যে আমেরিকানরা হয়তো এই মহাসাগর থেকে চলে যাবে না জাহান্নামে যাবে। সেই মুহূর্তে আবার এই আফগানিস্তানে পাকিস্তানের বিমান বাহিনী কর্তৃক বেসামরিক নাগরিকদের উপরে আগে বেড়ে হামলা। 22শে ফেব্রুয়ারি পাকিস্তান হামলা করেছে, তার 3-4 দিন পর 25 তারিখে আফগানিস্তান প্রতিরোধ শুরু করে। তাহলে আপনার সামনে স্পষ্ট হয়ে গেল যে কে কার পক্ষে। আমেরিকার প্রক্সি হয়ে পাকিস্তান বিগত সময় কি না করেছে, তার নাগরিকদেরকে সে হত্যা করেছে। কাদিয়ানী বিরোধী আন্দোলনে পাকিস্তান সেনাবাহিনী মদদে এবং তাদের সহযোগিতায় 10,000 লোক হত্যা করা হয়েছে, এবং তার দেশের বিরুদ্ধে সেই বেলুচদেরকে, পখতুনদেরকে এই পাঞ্জাবি সেনাবাহিনী নির্বিচারে হত্যা করে যাচ্ছে, আলেম ওলামাদেরকে হত্যা করা হচ্ছে। এমনকি আমরা তো পাকিস্তানের অংশ ছিলাম রে ভাই, আমরা তো পূর্ব পাকিস্তান না। আমাদের এই সুষ্ঠু নির্বাচন চাওয়ার কারণে এবং নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের দাবির কারণে তারা প্রথমে এই দেশের নিরীহ জনগণের উপরে গণহত্যা চালায়। তো পাকিস্তান সেনাবাহিনী তার জনগণকে হত্যা করছে। পরবর্তীতে এরা যুদ্ধের রূপ নেয়। যুদ্ধ কিন্তু ফাস্টিং স্টার্ট হয় না, যদি গণহত্যা না চালাতো ধরেই জনগণের ক্ষোভ এত ব্যাপক হতো না। তো তারা তাদের জনগণকে হত্যা করতেছে, তাদের নাগরিকদের হত্যা করতেছে, তারা শরিয়ার পক্ষাবলম্বনকে হত্যা করতেছে, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি আন্দোলনকারীদেরকে হত্যা করতেছে, লাল মসজিদের নিরীহ নারীদেরকে তারা হত্যা করতেছে। তো তারা একটা জুলুমের সিস্টেমের সাথে তারা জড়িত, কারাপশনের সাথে জড়িত। বিদেশিদের হয়ে নেটো বাহিনীর অংশ হয়ে তারা বিভিন্ন রাষ্ট্রে যুদ্ধ করতেছে। আর ওদিকে আফগানিস্তান তার দেশের জাতিকে হেফাজত করতেছে, বিদেশিদের বিরুদ্ধে প্রতিরোধ করেছে তালেবানরা। এখন আসেন ভারত পয়েন্ট। ভারত আফগানিস্তানকে পাকিস্তানের শত্রু হওয়ার কারণে সমর্থন দিচ্ছে, সেটার কারণে আপনি যদি আফগানিস্তানকে ভারতের দালাল বলেন তাহলে বোঝা গেল আপনার মাথার মধ্যে সমস্যা আছে। আপনি ব্রেনের ট্রিটমেন্ট করান রে ভাই। আপনি দেখেন ভারতের সাথে পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক, দূতাবাসের সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক আগেও ছিল, এখনও আছে, এবং কি যুদ্ধ চলাকালীনও আছে। যেমন কি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আগেও ছিল, এখনও আছে। কিন্তু আফগানিস্তানের সাথে নষ্ট হয়ে গেছে তালেবান সরকার আসার সাথে সাথে। তালেবান সরকার যেদিন ক্ষমতায় এসে ভারত তার সমস্ত প্রজেক্ট বন্ধ করে ভারতে চলে আসছে, কিন্তু পাকিস্তানের সাথে সম্পর্ক আছে। তো যেই ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক আছে, লেনদেন আছে, ব্যবসা বাণিজ্য আছে, ট্রানজিট ছিল, সেই পাকিস্তান ভারতের দালাল না। যে আফগানিস্তানের সাথে দীর্ঘ 4 বছর পর্যন্ত সম্পর্ক ছিল না, 5 বছর প্রায় 4.5 বছর পর্যন্ত সম্পর্ক ছিল না, সেই আফগানিস্তান কিভাবে দালাল হয়? তালেবানের সাথে সম্পূর্ণ সম্পর্ক বিচ্ছিন্ন ছিল ভারতের। ভারতই সবচেয়ে বেশি প্রোপাগান্ডা করেছে তালেবান সরকার ক্ষমতা আসার পরে। আপনি যদি শুধু নতুন নতুন ঘটনা দেখেন, পিছনে ইতিহাস না দেখেন, পাগল কে কইছে আপনার ফেসবুকে এসে আন্দাজে এই আবল তাবল লেখালেখি করতে? তো আমির খান মুত্তাকি আফগান পররাষ্ট্রমন্ত্রী আসছেন, তিনি এসে বাণিজ্যিক সম্পর্কটাকে স্থিতিশীল করার চেষ্টা করছে, যেটা পাকিস্তানের সাথে আগে থেকে ভারতের আছে। তো বাণিজ্যিক সম্পর্ক যদি আফগানিস্তান পাকিস্তানের ভারতের দালাল হয়, তাহলে পাকিস্তান আগে থেকেই দালাল। তাহলে আপনি তো দেখতেই পাচ্ছেন যে পাকিস্তানের পক্ষে ভারত আছে, আমেরিকাও আছে। তার তো ক্লিয়ার এটা, যদি আপনার দৃষ্টিতে বাণিজ্যিক সম্পর্ক হওয়া মানে ইয়ে হয়। এবং আফগানিস্তান বাধ্য হয়ে ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক করছে, যেটা পাকিস্তান আগে থেকে আছে। যে পাকিস্তান যেহেতু আফগানিস্তানকে সুযোগ দিচ্ছে না, বর্ডার দিচ্ছে না, যুদ্ধ চাপিয়ে দিয়েছে, তাদের ফল
পচে যাচ্ছে, তাদের অর্থনীতি স্থবির হয়ে যাচ্ছে এবং তারা আফগানিস্তানকে তালেবান সরকারকে হটিয়ে তাদের মদতপুষ্ট, তাদের পুতুল সরকার, আমেরিকার পুতুল সরকার বসাতে চাচ্ছে। আমেরিকার প্রক্সি হবে এখানে অন্যরা আসলে পাকিস্তানের মদতপুষ্ট। আপনি সেটা চান? যেখানে আমেরিকাতে ছিল তো সেটাতে আপনি সন্তুষ্ট? নিজেদের নাম লাগাইছেন আল্লামা এবং মাওলানা এবং বিভিন্ন দলের পূজা করতেছেন, শয়তানের বাচ্চা কোথায় গেল? তো সেখানে আপনার তারা সুন্দরভাবে রাষ্ট্র চালাচ্ছে, সেটাকে ক্রপ করে নষ্ট করে সেখানে আমেরিকার মদতপুষ্ট বাহিনী বসাতে চাচ্ছে, যাতে করে বাগরাম ঘাঁটি আমেরিকা ব্যবহার করে ইরানে যুদ্ধ চালিয়ে যেতে পারে। সেই কাজের জন্য পাকিস্তান হামলা করছে। ভারত কি আফগানিস্তানকে, তালেবানকে অস্ত্র শাসন শক্তি দিছে? কোনো কিছুই না। আজ থেকে 2-3 মাস আগে তারা যেই সম্পর্ক ভারতের সব দেশের সাথে আছে, শুধুমাত্র আফগানিস্তানের সাথে ছিল না। পরবর্তীতে তারা এই নীতিতে আসছে যে ব্যবসার জায়গায়, যুদ্ধের জায়গায়, প্রত্যেকের নীতির জায়গায়। তো পাকিস্তানের সাথে যখন ভারতের যুদ্ধ ছিল তখনও তো ব্যবসা চালু, তখনও তো তাদের দুই দেশের ট্রেন চলাচল চালু। তাহলে এইটার কারণ আপনি দালাল কিভাবে বলেন? আপনাকে দেখতে হবে মুসলমানদের স্বার্থে, ইসলামের স্বার্থে কারা আছে তাদেরকে। পাকিস্তানি সেনাবাহিনী এই পর্যন্ত, পাকিস্তানের জনগণ না, আজকে পাকিস্তানের মিডিয়ায় ঢুকলে যদি এই কোনো নিউজ দেখেন আপনি, সেখানে 100টা কমেন্টের মধ্যে 95টা কমেন্ট পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে। তারা পাকিস্তান সেনাবাহিনীকে ডলারখোর বলে, আমেরিকার দালাল বলে। আরও আসছে যে 2টা বিষয় আপনি দেখেন, একটা লোক ইরানের পক্ষে আমেরিকার বিরুদ্ধে, তো আমেরিকার পক্ষে হইল পাকিস্তান, ইরানের পক্ষে হইল আফগানিস্তান। আপনি পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে, তাতে আপনার ইরানের পক্ষ হিসাবে আফগানিস্তানকে আপনার সাপোর্ট করা উচিত, কিন্তু আপনি এখানে এসে কীভাবে পাকিস্তানকে সাপোর্ট করেন, যেহেতু আমেরিকার এজেন্ট? কোনো, এটা হইল বট সায়েন্স, মানে মাথা মোটা বলদের কারবার। আবার আরেক দিকে যদি আমরা দেখি যে ইমরান খান, সে থাকলে কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী এই সাহসটা করতে পারতো না, সেটাকে আটকাতো। তাকে বিনা অপরাধে তাকে পদচ্যুত করা হলো, জেলে বন্দি রাখা হলো। আপনি পাকিস্তান সেনাবাহিনী এটাকে জুলুম মনে করতেছেন। সেই পাকিস্তান সেনাবাহিনী যখন আফগানিস্তানে হামলা করে তখন বলে যে আফগানিস্তান হামলা করা ঠিক আছে, আপনি আনন্দ করতেছেন। এটা কেমন কথা? এখন আসেন, ভারত আফগানিস্তানের পক্ষে হয়ে ভারতের জনগণ খুশি করা, এটা হচ্ছে ভারতের মাথামোটা জনগণ না বোঝার কারণে। কারণ তারা তাদের বড় শত্রু নির্ণয়ে ভুল করতেছে। ভারতের হিন্দুত্ববাদীদের জন্য বড় শত্রু হইল তালেবান না, এটা তারা আগেও বুঝছে, হয়তো ব্যবসার খাতির এখন স্থির আছে। ভারতের আপনার দায়িত্বশীলরা কিন্তু এখনো, আপনি যদি দেখেন, বিএনপির বড় শত্রু কি ছিল? আওয়ামী লীগ ছিল, জামাত ছিল তাদের মিত্র। কিন্তু এই নির্বাচন আসছে আর বিএনপি কি করলো? আওয়ামী লীগকে আপন করে নিয়ে তার বড় শত্রু বানাইছে জামাতরে। এখন বিএনপির আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য নেই, নাম ধরে কোনো বক্তব্য নেই, সেগুলো নিয়ে তেমন কোনো আলাপ নাই। তাদের মূল আলাপ হচ্ছে জামাতকে বিরুদ্ধে। কারণ বিএনপি এখানে বুঝতে পারছে যে আওয়ামী লীগ তাদের শত্রু ঠিক, কিন্তু আওয়ামী লীগও অপরাধী, তারাও অপরাধী। আওয়ামী লীগও দুর্নীতিবাজ, তারাও দুর্নীতিবাজ। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তাদেরকে সরাই আবার বিএনপি আসতে পারবে, বিএনপিকে সরাই আওয়ামী লীগ আসতে পারবে, তারা চুটিপুটি খেতে পারবে। কিন্তু তাদের দৃষ্টিতে বাস্তবতা আল্লাহু আলাম যে জামাত বা ইসলামপন্থীরা ক্ষমতায় আসলে জনগণকে তারা সুশাসনই দিবে, তখন তাদের হাত থেকে ক্ষমতা নেওয়া সম্ভব হবে না, পসিবল হবে না। তো একই অবস্থা, ভারত আফগানিস্তানের শত্রু, পাকিস্তানের শত্রু। আফগানিস্তানের সাথে তার শত্রুতা হলো আদর্শিক, কারণ তারা শরিয়া শাসন চায়। ভারতের সাথে তো পাকিস্তানের সাথে কোনো আদর্শিক শত্রুতা নাই, কারণ পাকিস্তানও মানবরচিত সংবিধানে ব্রিটিশ ল অনুযায়ী চলে, ভারতও ব্রিটিশ ল অনুযায়ী চলে। আমরা যদি বলি ব্রিটিশরাই ভারতবর্ষ দখল করে তাদের যে গোলামদেরকে রেখে গেছে, এই গোলামদের মধ্যে মুসলিম গোলামরা মুসলিম লীগ নামে আন্দোলন করে পাকিস্তান প্রতিষ্ঠা করে পাকিস্তান খাইতেছে, আর হিন্দু গোলামরা ভারত খাইতেছে। এই তো কথা। কংগ্রেস এখানে তো স্বাধীনতাকামী দেশপ্রেমিক যারা, তারা এখনো ভারতবর্ষ রাষ্ট্র ক্ষমতায় নেই, পাকিস্তানও রাষ্ট্র ক্ষমতায় নেই। উভয় শ্রেণী তাদের পূর্বসূরি, তাদের রাজনৈতিক দলের সূচনা থেকে নিয়ে সব যদি আমরা দেখেন, উভয় শ্রেণী হলো ব্রিটিশদের গোলাম, ব্রিটিশদের এখন পরিবর্তী হয়ে আমেরিকার গোলাম। তো এখানে স্বাধীনতাকামীদের একমাত্র রাষ্ট্র যারা দেশের জনগণের মানুষের কথা চিন্তা করে, শরিয়ার কথা চিন্তা করে, মানুষের কল্যাণের কথা চিন্তা করে, সেই আফগানিস্তানের সাথে আপনি কিভাবে পাকিস্তানের এই মুনাফিকদের সাথে তুলনা করেন? যাই হোক, আপনি যদি সত্য পছন্দ করেন, হকের পথে থাকতে চান, ইসলাম পছন্দ করেন, আপনাকে পড়াশোনা করতে হবে, যাচাই বাছাই করতে হবে, ইতিহাস দেখতে হবে, কে কার পক্ষে বললো সেটা বলার চিন্তা করার আগে
কার দৃষ্টিভঙ্গি সঠিক, কে কিসের জন্য যুদ্ধ করতেছে, কে কিভাবে যুদ্ধ করতেছে সেটা দেখতে হবে। যেখানে পাকিস্তান জনগণকে গণহারে হত্যা করতেছে, মুসলিমদেরকে বিমান হামলা করে, আফগানিস্তানকে গণহারে হত্যা করতেছে, তারা শুধুমাত্র সেনা চৌকিতে হামলা করতেছে। আফগানিস্তানের সকল জনগণ তাদের ইয়ের পক্ষে, পাকিস্তানের জনগণ কেউ তাদের সেনাবাহিনীর পক্ষে না, অথচ আপনি বাংলাদেশে বসে বসে সেনাবাহিনীর পক্ষে নিচ্ছেন। তো জুলুমি। এখন আসেন আপনি বলতে পারেন যে পাকিস্তান টিকিয়ে রাখার জন্য আমি পাকিস্তানের পক্ষে যাচ্ছি, আর 1971 সালে তো পাকিস্তান টিকিয়ে রাখার জন্য পাকিস্তানি গণহত্যার সাপোর্ট করছে অনেকেই। তো পাকিস্তান টিকে থাকলে আমাদের কি উপকার হইতো? ভেঙে যাওয়াতে কি ক্ষতি হয়েছে? টিকে থাকলে যে পাকিস্তানের ভিতরে শরিয়া কায়েম হলো না, যে পাকিস্তানের মধ্যে ইসলামের কোনো বিধান হলো না, তারা বরং আমাদের চাইতে আরো লিবারেল প্রজন্ম তৈরি করতেছে। তাদের বেপর্দাগিরি সব মিলে আমাদের চাইতে তারা আরো লিবারেল। সেই জায়গায় আপনার পাকিস্তান থাকার দ্বারা মুসলমানদের কি লাভ? এখানে একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, সেটা হলো মাকাসিদুশ শরিয়া অনুযায়ী হেফজুদ্দিন আগে, হেফজুন নফস পরে। দিন হেফাজত করার জন্য জিহাদ ফরজ হয়েছে, নিজের জীবন বিলিয়ে দেওয়া যায়, কিন্তু জীবন রক্ষার জন্য, বেঁচে থাকার জন্য তার কেউ ইসলাম ত্যাগ করার সুযোগ নেই। তো আফগানিস্তান তারা দিনকে প্রাধান্য দিয়েছে, দিন হেফাজতের জন্য তারা আমেরিকার সাথে 2001 সালে কম্প্রোমাইজ করে নেয়। পাকিস্তান তখন আমেরিকার দালাল ছিল, এখনো দালাল। কম্প্রোমাইজ না করে তারা জীবন দিয়েছে, লক্ষ লক্ষ শাহাদাতের নজরানা পেশ করে তারা দিন নিয়ে টিকে আছে। আর পাকিস্তান পুরো জিন্দেগি শুধু ভয় দেখাচ্ছে যে আমেরিকা মেরে লেবো, খাইয়ে লেবো, পিড়ে লেবো। তো শরিয়াকে কম্প্রোমাইজ করে আপনি জীবন বাঁচাচ্ছেন। যেমনটি বাংলাদেশের ইসলামী দলগুলো বুঝতে চায় ইসলাম এখন আমরা কায়েম করবো না, ইসলামকে আমেরিকা দেখতে আসে, বকস্তার করে। আপনি নিজেকে ইসলাম বলতে দাবি করেন, অথচ ইসলামের মাকাসিদুশ শরিয়া অনুযায়ী কোনটা আগে কোনটা পরে সেটা খেয়াল করেন না। কেমন আপনি ইসলাম বলতে আর কিসের জন্য প্রতিনিধিত্ব করতেছেন? ধান্দাবাজি বাদ দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক করেন, রমজান মাস কোরআন পড়েন, কোরআন বুঝেন এবং শরিয়াকে প্রাধান্য দিয়ে শরিয়াপন্থীদের পক্ষ অবলম্বন করেন, হকের পক্ষ অবলম্বন করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।